আজকে আমরা পুরো পলিটিটা রিভিশন করবো, ঠিক আছে? সিটেটের পলিটি কি কি চ্যাপ্টার ছিল কারোর আইডিয়া আছে? একদম প্রথমে ডাইভার্সিটি ছিল, তাই না? এবার যদি আমরা ডাইভার্সিটি দেখি, ফান্ডামেন্টাল রাইটস ছিল, ঠিক? তোমরা মনে হয় ডাইভার্সিটিটা করোনি। তো আমরা যদি ডাইভার্সিটিটা দেখি, ডাইভার্সিটি আসলে কি ছিল ব্যাপারটা? ডাইভার্সিটি কি? বৈচিত্র্য কেন হয়? বৈচিত্র্য কেন আছে একটা দেশের মধ্যে? আর আরেকটা ঐতিহাসিক কারণ। কি কি ছিল ভৌগোলিক কারণ? ভৌগোলিক কারণ ছিল বিভিন্ন জলবায়ু হতে পারে, ন্যাচারাল ক্যালামিটি হতে পারে, তাই তো? তার জন্য মানুষ কি করে, একটা জায়গা থেকে অন্য জায়গায় যায়। অন্য জায়গায় গিয়ে কি হয়, ওখানে নিজের কালচারটা তো নিয়ে আসেই, অন্য কালচারের সঙ্গে মিশে একটা নতুন কালচার তৈরি করে। এইভাবে কি হয়, নতুন বৈচিত্র্য তৈরি হয়, তাই তো? ঐতিহাসিক কারণ কি হতে পারে? কোনো জায়গায় তো যুদ্ধ হচ্ছে, কোনো জায়গায় মনে করো মাইনরিটিতে তাড়িয়ে দিচ্ছে, তারা কি করছে, অন্য জায়গায় শিফট করছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ইরান। ইরানে যারা ইরানিয়ান ছিল, তারা কিন্তু মানে আসল ইরানিয়ান যারা, তারা কিন্তু পালিয়ে এসেছিল ভারতে, তাই তো? হ্যাঁ, এখন এখন ফার্সি বলছে তাদেরকে, তাই না? যেমন রতন টাটা, তাই তো? বামন ইরানি নাম শুনেছ, সিনেমা করে। এরা কি করছে, এরা বাইরে থেকে, ইরান থেকে এসছে, কিন্তু ওদের নিজের কালচার নিয়ে এসছে। আবার এখানকার কিছু কালচার ওরা অ্যাডাপ্ট করেছে, তারপর একটা নতুন কালচার তৈরি হয়েছে, তাই তো? এটা হচ্ছে একটা কি, ঐতিহাসিক কারণ। এবার আমাদের যে দেশটা আছে, এই দেশের মধ্যে কিন্তু প্রচুর বৈচিত্র্য আছে, তাই না? বিভিন্ন রাজ্যের সবার কিন্তু বৈচিত্র্য আলাদা আলাদা, তাই না? এবার সেরকম আমরা কেস স্টাডি পড়েছিলাম একটা, লাদাখ আর কেরালা, তাই না? এবার লাদাখ আর কেরালার মধ্যে কি কি বৈচিত্র্য আছে কেন করছি? লাদাখ একদম উত্তরে, তাই না? আর কেরালা একদম দক্ষিণে, তাই তো? দেখো, লাদাখে শীতল মরুভূমি, তাই না? কোল্ড ডেজার্ট। ওখানে কিন্তু জলের খুব অভাব, তাই তো? কি আছে ওখানে? কোল্ড ডেজার্ট আছে। উল্টো দিকে কেরালা কি, একদম কোস্টাল এরিয়া। কোস্টাল মানে উপকূলীয় এরিয়া, তাই তো? মানে সমুদ্রের ধার। আর কি প্রচন্ড বৃষ্টিপাত হয়, তার মানে কি চাষাবাদ ভালো হবে সেখানে। সমুদ্রের ধার, ওখানে প্রচুর লাগুনস আছে। লাগুনস মানে লেক আছে ছোট ছোট। ওখানে একটা খুব নাম করা লেকের নাম কি, ভীমনাথ। হ্যাঁ, আরো আছে। এই লেকগুলোকে কয়ালো বলে অনেক সময়। এবার এদের দেখো মেন যেটা কাজ, সেটা কি, পশুপালন, তাই তো? ইয়াক শিপ এগুলোকে পালন করে। এদের কি ফিশিং, যেহেতু প্রচুর লেক, তাই তো? তাই জন্য ফিশিং এদের কাজ, মানে এদের মেন কাজ। আর এগ্রিকালচার, যেহেতু বৃষ্টিপাত ভালো হয়, তখন এগ্রিকালচার ভালো হবে। এখানে দেখো মেন প্রোডাক্ট যেটা উৎপন্ন হয়, পশমিনা উল, খুব নাম করা, তাই না? এখানে কি মশলা নাম করা। ঐতিহাসিক সময় কি হতো, এখান থেকেই মেন গোলমরিচটা সাপ্লাই হতো, তাই না? গোলমরিচ কি বলতো রোমানরা, ব্ল্যাক গোল্ড বলতো। এখানে দেখো কিসের প্রভাব আছে, লাদাখে বুদ্ধিস্ট ইসলামিক প্রভাব আছে, ইনফ্লুয়েন্স আছে, তাই তো? লিটিল টিবেট বলে লাদাখকে। এদিকে খ্রিস্টান, ইসলামিক, জুইস, এগুলো সব প্রভাব আছে কিন্তু, মানে বাইরের প্রভাব। হিন্দুইজম তো আছেই দুটাতে, এটাতেও হয়তো অল্প বিস্তার আছে, এটাতেও আছে অল্প বিস্তার। কিন্তু বাইরের যদি প্রভাব দেখি, বাইরের কোনো ধর্মের, তাহলে খ্রিস্টান, ইসলাম, জিউস, এই ধর্মগুলোর প্রভাব কিন্তু কেরালে আছে। ওদিকে লাদাখে কি আছে, একদম লাদাখ কিসের পাশে? চাইনা মানে, মানে তুমি তুমি দেখো তিব্বতের পাশে, তাই টিবেটের পাশে। তাহলে যেহেতু টিবেটের পাশে, ওখানকার কি টিবেটের যে বুদ্ধিজম, টিবেটিয়ান বুদ্ধিজম, কিন্তু টিবেটিয়ান বুদ্ধিজমের একটু ফর্ম আলাদা। ওরা একটু আলাদাভাবে মনে করো সব কিছু করে, কালচারটা একটু আলাদা ওদের। ওই কালচারটা কিন্তু লাদাখে আছে প্রচণ্ড হারে, ঠিক আছে? আমরা এই যে বৈচিত্র্যের মধ্যে কি হয়, ঐক্য দেখতে পাই, তাই তো? কেন ঐক্য আছে, ঐক্য থাকার কারণ কি, এটা পড়েছিলাম। ঐক্য কেন থাকে আমাদের মধ্যে, যে এত বৈচিত্র্য, তাও আমাদের মধ্যে কি আছে, একতা আছে। একতাটা কেন আছে? হুম? হ্যাঁ, একটা হচ্ছে বিভিন্ন সিম্বলের জন্য, জাতীয় পতাকা, জাতীয় গান, এগুলোর জন্য আমরা কি, আমরা একত্রিত বোধ করি, তাই না? আর কি আছে, স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামের সময় কি হয়েছিল, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কি করেছিল, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সেই ভাবটা এখনো আমাদের মধ্যে থেকে গেছে। তার জন্য কি আছে, ঐক্য আছে একটা। আর কি আছে, আর কি কারণ হতে পারে? যে যেগুলো ঘটনা হয়, জালিয়ানওয়ালাবাগের মধ্যে যে ঘটনা হয়েছে, সেগুলো কি করেছে, মানুষকে একত্রিত করেছে, তাই তো? মানুষ সব ধরনের ওদের যে বৈচিত্র্যগুলো আছে, সেগুলো ভুলে কি করেছে, একতা গড়েছে, তাই তো?
এবার দেখো হিস্টোরিক্যাল কনসেপ্ট আছে। এবার আমাদের মধ্যে কি হয়েছে, একতা তো আছে কিন্তু বৈষম্যও প্রচুর আছে। আর যে দেশে বৈষম্য থাকবে সেখানে কি হবে, বৈষম্য যদি থাকে সেক্ষেত্রে কিন্তু একতা আসতে পারে না। কেন, দুজন মানুষ, বৈষম্য মানে কি, দুজন মানুষের মধ্যে ইকুয়ালিটি নাই। ইকুয়ালিটি না থাকলে কখনো ওদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ফ্যাটার্নিটি, এই জিনিসটা আসবে না। কেন আসবে না, একজন সমান না, দুজন, একজন মনে করে একটু বেশি প্রতিপত্তি সম্পন্ন, একজন কম প্রতিপত্তি সম্পন্ন, সেক্ষেত্রে কিন্তু মানে ওদের মধ্যে মিল থাকাটা, কেন একে অপরের প্রতি একটা হীনমান্যতায় ভুগবে একজন, তাই তো, যে পিছিয়ে আছে সে হীনমান্যতায় ভুগবে। তার জন্য কি হবে, ওদের মধ্যে কোনোভাবে একতা আসতে পারে না। তাহলে বৈষম্যের কারণ কি কি হতে পারে, আগে বলতো বৈষম্যের কারণ কি হতে পারে। আমরা তো বৈষম্য দেখলাম, বৈষম্য কি, যাদের মানে একতা যেটা নাই সেটাকে বৈষম্য বলে। মানুষের মধ্যে বিভেদ আমাদের ভারতে প্রচুর আছে, যেমন একতা আছে বৈষম্য আছে। তো বৈষম্যের কারণ কি আছে, জাতি প্রথা, কুসংস্কার, আর আর আমাদের ভারতে কালারের ইসে নাই, ভারতে না, আমি ভারতের কথা বলছি। আর তাছাড়া হ্যাঁ রিলিজিয়ান, ওটা জাতি প্রথার মধ্যে ধরতে পারো। এবার সেই সময় এই জাতিভেদ প্রথার বিরুদ্ধে সবচেয়ে বড় নায়ক কে ছিল, বি আর আম্বেদকর, তাই তো। বি আর আম্বেদকর কিন্তু ছোট থেকে অনেক কি হয়ে এই জাতিভেদ প্রথায় ভুগেছে। কিন্তু স্কুলে ওই একসঙ্গে বসতে পারতো না ছাত্রছাত্রীর সঙ্গে, যে কুয়োতে সব বন্ধুরা জল খেত সেখান থেকে জলও খেতে পারতো না, তাই তো। পরবর্তীকালে বি আর আম্বেদকরই কিন্তু প্রথম দলিত যে কিন্তু বিদেশে পড়াশোনা করেছে, তাই তো। বি আর আম্বেদকর কি আমাদের কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির কে ছিল, চেয়ারম্যান ছিল, তাই তো। ড্রাফটিং ড্রাফটিং কমিটির হেড ছিল বি আর আম্বেদকর। তার মানে কি অনেক উঁচু জায়গায় গেছে। আর বি আর আম্বেদকর কিন্তু ভারত মানে এই দলিতদের জন্য কিন্তু প্রচুর কাজ করেছে, তাই তো। যে সময় কমিউনাল অ্যাওয়ার্ড হয়েছিল ঘোষণা, ওই রাউন্ড টেবিল বৈঠকের সময়, সে সময় কিন্তু এই কমিউনাল অ্যাওয়ার্ড মানে নির্দিষ্ট কোনো ধর্মকে বেশি প্রাধান্য দেওয়া, ঠিক আছে। তার জন্য কি হয়েছিল, কমিউনাল অ্যাওয়ার্ডের জন্য গান্ধীজি কিন্তু অনশন করেছিল এটার বিরুদ্ধে, কমিউনাল অ্যাওয়ার্ডের বিরুদ্ধে। তো সেখানে কিন্তু এই দলিতদেরও কথা ছিল যে দলিতদেরকেও স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে, মানে ওদেরকে এক্সট্রা ভোটাধিকার দেওয়া হবে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু বি আর আম্বেদকর গিয়ে পুনাতে, এটা পুনাতে হয়েছিল, পুনাতে তখন জেলে বন্দি ছিল গান্ধীজি। তো বি আর আম্বেদকর গিয়ে কি করেছিল, গান্ধীজির সঙ্গে প্যাক্ট করেছিল যাতে দলিতদের বিরুদ্ধে না করে। সেই প্যাক্টের পর পুনা প্যাক্ট, তাই তো, পুনা প্যাক্টের পর কি হয়েছিল, পুনা প্যাক্টের পরেই কিন্তু গান্ধীজি হরিজন পত্রিকা চালু করেছিল। হরিজন কাদের বলেছিল, দলিতদের, যে এরা হরিজন, এদের সঙ্গে মানে অস্পৃশ্যতা করা ঠিক না, তাই তো। এবার এই এটা তো আমরা দেখলাম। তারপর দেখো এই অস্পৃশ্যতা দূরীকরণ বা এই বৈষম্য দূরীকরণের জন্য আমাদের ইসে আছে, কিছু কিছু আর্টিকেল আছে, যেটা আমরা ফান্ডামেন্টাল রাইটস একটু পরেই পড়বো, তখন পড়বো, তো আমি এখন আর বলছি না এটা, ঠিক আছে। এরপরে আমরা কোন চ্যাপ্টার পড়েছিলাম মনে আছে, না ডেমোক্রেসি পড়েছিলাম মনে করো। দেখো প্রথমে যদি আমরা দেখি, প্রথমে অনেকগুলো উদাহরণ আছে ডেমোক্রেসি, যে কি 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 কিভাবে বিভিন্ন দেশে, যেমন পোল্যান্ড, চিলি, তাই তো, মায়ানমার, এগুলো দেশে ডেমোক্রেসি এসছে, তাই তো। চিলিতে আমরা দেখেছিলাম প্রথমে একটা অন্য সরকার ছিল, পিনোচেটের সরকার ছিল। তারপর কি সালভাদর অলিন্দে 1943-73 কি করেছিল, মিলিটারি কুপ করেছিল, মানে সৈন্য দিয়ে দেশটাকে দখল করে নিয়েছিল। না আসারই চান্স বেশি, আসলে ভাগ্য খারাপ আছে তোমাদের, ঠিক আছে। পরবর্তীকালে ওই পিনোচেটের মেয়ে রাষ্ট্রপতি হয়েছে, সেই সময় কিন্তু ওখানে কি হয়েছে, ডেমোক্রেসি ফিরে এসেছে, নোটে আছে, আমি নোটটা দিয়ে দেবো, তখন দেখতে পাবে। যাই হোক, এবার এখানে আরো উদাহরণ আছে। তারপরে আন্তর্জাতিক স্তরেও ডেমোক্রেসি আছে, ইউএনএ, কিন্তু সেক্ষেত্রে কি একদম রিয়াল ডেমোক্রেসি কাজ করে ইউএনএ, করে না। কারণ ইউএনএ মোট কটা পার্মানেন্ট মেম্বার আছে, ইউএন মানে ইউনাইটেড নেশনস, তাই তো। কটা পার্মানেন্ট মেম্বার আছে, 5টা। কি কি, কোন 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 দেশ আছে পার্মানেন্ট মেম্বার, আমেরিকা, রাশিয়া, চায়না, হ্যাঁ ব্রিটেন, আরেকটা হচ্ছে ফ্রান্স। ইউকে ওই ইসের মধ্যে পড়ছে, ইউনাইটেড কিংডম মানে ব্রিটেনের মধ্যে পড়ছে। এই 5টা
দেশ হচ্ছে পার্মানেন্ট মেম্বার। এদের কাছে কি পাওয়ার আছে? ভেটো পাওয়ার। ভেটো পাওয়ারটা কি? মনে করো ওখানে আরও সদস্য আছে, ভারতে একটা সদস্য, তাই তো, জেনারেল মেম্বার বলে। এবার জেনারেল মেম্বাররা কোনো আইন পাস করলো বা সবাই মিলে কোনো আইন পাস করলো, এবার পার্মানেন্ট মেম্বারদের মধ্যে কোনো ওই জিনিসটা পছন্দ হলো না, ওই রেজলিউশনটা, তখন ওই কী করতে পারে? নিজের ওই ভেটো পাওয়ার ইউজ করে সেই রেজলিউশনটাকে বাতিল করে দিতে পারে একাই। তাহলে এটা কি ডেমোক্রেসির পার্ট? বা এটা কি ভালো ডেমোক্রেসির উদাহরণ না, তাই তো? তাহলে ইউএন পুরোপুরি যে ডেমোক্রেটিক এটা আমরা বলতে পারবো না। এমনকি দেখো এখন যে এত যুদ্ধ হচ্ছে, আমেরিকা কিছুদিন আগে ওই দেশটাতে, কি নাম দেশটা? ইরান। এখন তো ইরানে অ্যাটাক করছে, তার আগে ভেনেজুয়েলায় অ্যাটাক করলো, তাই তো, ওর প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে চলে আসলো। রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হচ্ছে, এখন ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে। ইউএন কিছু করতে পারছে কি? ইউএনের কাজ তো এগুলো আটকানো, করতে পারছে না। কেন করতে পারছে না? কারণ ওদের কাছে পাওয়ারই নাই কোনো, আর কোনোদিনও যেমন বললো কোনোদিনও পারবেও না, ঠিক আছে? কেন? ওদের কাছে পাওয়ার তো থাকতে হবে। এদের এদের ইউএনের তো নিজেদের সৈন্য নাই, এদের সৈন্য তো বিভিন্ন দেশ থেকে ধার করে যায় না, প্রাইভেট কোম্পানি না, বিভিন্ন দেশের কাছ থেকেও নেয় সৈন্য, পাঠায়, ভারতও পাঠায়, পিস কিপার বলে। এরকম ভাবে আরো বিভিন্ন দেশগুলোতে ডেমোক্রেসি এসছে, ওটা দেখবে তোমরা। এবার দেখো ডেমোক্রেসির কিছু কিছু ব্যাপার থাকবে, যেমন ডেমোক্রেসি কাকে বলবো আমরা? যেখানে একটা দেশের প্রাপ্তবয়স্করা নিজেদের মতে একটা নিজের সরকার ইলেক্ট করতে পারবে, তাই তো, তাকে আমরা বলবো ডেমোক্রেসি। প্রাপ্তবয়স্করা মানে যাদের বয়স হয়ে গেছে, মানে যেমন আমাদের দেশে কত প্রাপ্তবয়স্ক ভোটাধিকার? 18, আগে 21 ছিল, যেটা চেঞ্জ হয়ে 18 হয়েছে। এবার দেখো এখানে কি বলেছে, দেখো পাওয়ার টু ইলেক্টেড লিডার্স, তাই তো, ইলেক্টেড লিডারের পাওয়ার থাকবে, কিন্তু সেটা যাতে ছাপিয়ে না যায়। যেমন পাকিস্তানে যদি উদাহরণ দেখো, পাকিস্তানে কিন্তু কোনো গভর্নমেন্ট এখনো পর্যন্ত ফুল ফর্ম করেনি, মানে পাঁচ বছর টিকতে পারেনি। কেন টিকতে পারেনি? ওখানে মিলিটারি শাসন শুরু হয়ে যায়। এবার মিলিটারি শাসন তো ডেমোক্রেসি না, ওখানে যতই ভোট হোক, সবাই ভোট দিচ্ছে, কিন্তু ওখানে মিলিটারি শাসন চলছে, তো সেটা তো ডেমোক্রেসি বলা যাবে না। এবার দেখো সিটিজেনের কাছে কি থাকতে হবে। এবার তুমি চায়নার কেস দেখো, চায়নাতে একটাই পার্টি চলে, ঠিক আছে, পিপল লিবারেশন আর্মি, তাই না, তাই তো। এবার কমিউনিস্ট পার্টি, এবার ওখানে তুমি অন্য পার্টিকে ভোটই দিতে পারবে না, তো ওটা ডেমোক্রেসি হলো না। বা তুমি রাশিয়ার উদাহরণ সেম বলতে পারো, রাশিয়াতে ভোট হয়, কিন্তু ওই ভোটের কোনো মানে নাই, তাই তো। তাহলে সেটাকে আমরা ডেমোক্রেসি বলতে পারবো কি? পারবো না। হচ্ছে কিন্তু ভোট, মানে আমরা শুধু এটা বলতে পারবো না যে ভোট হলেই ডেমোক্রেসি, ঠিক আছে। তারপরে দেখো বিভিন্ন জায়গা আছে যেখানে সবার ভোটাধিকার নাই, যেমন সৌদি আরবে 2015 পর্যন্ত কিন্তু মেয়েদের ভোটাধিকার ছিল না, ঠিক আছে। পরবর্তীকালে 2015-তে কিন্তু মেয়েদের ভোটাধিকার এসছে। প্রথম মেয়েদের ভোটাধিকার দিয়েছিল হচ্ছে নিউজিল্যান্ডে কিন্তু প্রথম মেয়েদের ভোটাধিকার এসেছিল। ভারতে কিন্তু শুরু থেকে মেয়েদের ভোটাধিকার আছে, যখন থেকে ভারত স্বাধীন হয়েছে, সংবিধান তৈরি হয়েছে, সবার ভোটাধিকার, তাই তো। ওরকম কোনো আমাদের কি এরকম ভাগ আছে যে এই ভোট দিতে পারবে পারবে না, এরকম তো কোনো ভাগ না, সবাই ভোট দিতে পারবে, সবার ভোটার কার্ড আছে, ভোট দিতে পারবে। আর কি, ভোটের একটাই ভ্যালু থাকতে হবে, মানে এরকম হবে না যে কারো ভোটের ভ্যালু বেশি কারো ভোটের ভ্যালু কম, ঠিক আছে। যেটা ইংরেজদের সময় হয়েছিল, যে কমিউনাল অ্যাওয়ার্ড বললাম কি না, এটাতে হয়েছিল যে কারো ভোটের ভ্যালু বেশি, কারো কারো কম। এবার আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা দেখব, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। এই ফান্ডামেন্টাল রাইটস থেকে বা ফান্ডামেন্টাল ডিউটিস থেকে কটা কোশ্চেন আসবে জানো? কমসে কম পলিটির 2/3 কোশ্চেন এগুলো থেকে আসবে, ঠিক আছে, ঘুরিয়ে ফিরে এগুলোই আসবে। ওই জুডিশিয়াল ওটা ওটা আবার করে দিচ্ছে এখন, আমি বলে দিচ্ছি এখন, আগেটা করে নিই। এবার আমাদের যে সংবিধান আছে, সংবিধানের 3টা পিলার আছে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, মেন সবচেয়ে যদি ইম্পর্টেন্ট কিছু থাকে সংবিধানে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, মানে মৌলিক অধিকার। মৌলিক অধিকার জিনিসটা কি? যে অধিকারটা মানুষের থাকতেই হবে, না তো থাকে মানুষ হিসাবে গণ্য করা যাবে না, তাই তো। সেই অধিকারটা হচ্ছে মৌলিক অধিকার, বা আমরা ইংরেজিতে যদি বলি তাহলে ফান্ডামেন্টাল রাইটস, তাই তো।
আমাদের সংবিধান আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস থাকতেই হবে। এই ফান্ডামেন্টাল রাইটসটা কিন্তু একটা কালেকটিভ না, এটা কি, এটা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালে আলাদা আলাদা, ঠিক আছে, সেটা কিন্তু থাকতেই হবে। এটা সংবিধানের পার্ট 3-তে আছে, ওই জন্য পার্ট 3 লেখা আছে। তারপরে দেখো আরেকটা কি, ডিপিএসপি, মানে কিছু কিছু ডাইরেকশন দেওয়া আছে আমাদের সরকারকে, কোথায়, সংবিধানের ডাইরেকশন লেখা আছে, যারা সংবিধান নির্মাণ করেছিল তারা সেই ডাইরেকশনগুলো দিয়েছিল পরে ইমপ্লিমেন্ট করার জন্য। তারা সে সময় ইমপ্লিমেন্ট করতে পারেনি, তো তারা যাতে পরে ইমপ্লিমেন্ট করে বিভিন্ন সরকার, সেটার জন্য ডাইরেকশন দেওয়া আছে ডিপিএসপিতে। এটা করে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। সংবিধানের মোট 9টা পার্ট আছে, তার মধ্যে 3 নম্বরে যেমন দেখলাম আমরা ফান্ডামেন্টাল রাইটস আছে, 4 নম্বর পার্টে কি আছে, ডিপিএসপি আছে। এই 4 নম্বর পার্টেরই আরেকটা সাব পার্ট আছে 4A, এটাতে আছে মৌলিক কর্তব্য। টোটাল 11টা মৌলিক কর্তব্য আছে। কর্তব্য মানে দেখো, যেমন আমাদের রাইটস আছে, তাদের অধিকার আছে, সেরকম আমাদের কিছু কর্তব্যও করতে হয় আমাদের দেশের প্রতি। সেই কর্তব্যগুলো 11টায়, সেই কর্তব্যটা এই ফান্ডামেন্টাল ডিউটিতে লেখা আছে, ঠিক আছে। এটা কোথায় আছে, পার্ট 4A-তে আছে। বলেছিলাম 9টা পার্ট, তার মধ্যে পার্ট 4A-তে কি আছে, মৌলিক কর্তব্য আছে, ঠিক আছে। এবার আমরা ফান্ডামেন্টাল রাইটস দেখব। তোমরা সবাই পড়েছো ফান্ডামেন্টাল রাইটস, এটা তোমরাই বলবে। মেন দেখো, আমরা বলেছিলাম যে আর্টিকেল 12 থেকে কত পর্যন্ত, 35 পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটস আছে। কোথা থেকে নেওয়া হয়েছে, ইউএস এর বিল অফ রাইটস থেকে, আমেরিকার বিল অফ রাইটস থেকে ফান্ডামেন্টাল রাইটসটা নেওয়া হয়েছে, ঠিক আছে। কনসেপ্টটা কোথা থেকে, বিল অফ রাইটস আমেরিকার, ইউএস এর, ঠিক আছে। তাহলে আমি এর আগেও বলেছিলাম মেন ফান্ডামেন্টাল রাইটস শুরু হচ্ছে কোথা থেকে, 14 থেকে, তাই তো, 14 থেকে 32 পর্যন্ত। তাহলে 12, 13 বা তারপরে 33, 34, 35-এ কি আছে ওটা আমরা দেখছি। আগে আমরা দেখি 12, 13-তে কি আছে। 12-তে বলা আছে স্টেটের ডেফিনেশন। ফান্ডামেন্টাল রাইটস মনে করো আমাদের বন্ধ করে দেওয়ার বা খর্ব করে দেওয়ার ক্ষমতা কার থাকে, স্টেটের থাকে। মানে স্টেট বলতে এখানে কি বোঝানো হচ্ছে, দেশ না, দেশ না, স্টেট বলতে দেশ বা রাজ্য। আমরা মানে কি জানি, স্টেট মানে রাজ্য, কিন্তু এখানে কিন্তু রাজ্য বোঝানো হচ্ছে না। পলিটিতে স্টেট মানে বোঝানো হয় যে কোনো, এই আমাদের দেশের বাউন্ডারির মধ্যে যে কোনো সরকার বা গভর্নমেন্ট যেটা ফর্ম হয়েছে, ইউনিয়ন গভর্নমেন্ট হতে পারে, মানে কেন্দ্র সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে, বা লোকাল গভর্নমেন্ট যেগুলো আছে, পঞ্চায়েত, পৌরসভা, এগুলোও কিন্তু স্টেটের মধ্যেই পড়ছে, এগুলোকেও স্টেট বলবো আমরা, ঠিক আছে। যখন মনে করো তোমার ফান্ডামেন্টাল বিঘ্নিত হয়েছে, পৌরসভার জন্য বিঘ্নিত হয়েছে, তাহলে তুমি কি হবে জানো তো, তোমার কেসটা পৌরসভার বিরুদ্ধে হবে, তখন ওটা স্টেট হয়ে যাবে পৌরসভাটা, ঠিক আছে। তাহলে 12-তে কি আছে, স্টেটের ডেফিনেশন আছে। আর কি আছে 13-তে, কি আছে মনে আছে, 13-তে দুটা কথা বলা ছিল। একটা হচ্ছে, যদি এরকম কোনো আইন পড়ে আসে যে আইনটা ফান্ডামেন্টাল রাইটসকে শ্যাডো করে দিচ্ছে বা ঢেকে দিচ্ছে, নতুন আইন এসছে কোনো, যেটা ফান্ডামেন্টাল রাইটসকে বিঘ্নিত করছে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে নতুন আইনটা অটোমেটিকই বাতিল হয়ে যাবে, ঠিক আছে। এটা আর্টিকেল 13-এ বলা আছে। আরেকটা কি আছে দেখো, আমাদের যে সংবিধান আছে তার আগেও তো আইন চলছিল, ব্রিটিশদের কিছু আইন চলছিল, সেই আইনগুলোর মধ্যে কোনো আগে থেকে চলা আইন যেগুলো চলেই আসছে, হয়তো এরকম অনেক সময়, কেন গোটা দেশেও সব কিছু তো রেগুলেট করা যায় না, তো এই আইনগুলো যেগুলো ফান্ডামেন্টাল রাইটসকে বিঘ্নিত করবে সেটাও সরে যাবে, ঠিক আছে। মেন কোনটা থাকবে, ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে সবচেয়ে উপরে, কেন ওটা মানুষের রাইটস, সাধারণ মানুষের, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের রাইটস, ঠিক আছে। এবার ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে সেগুলো কি কি আছে দেখো, 6টা পার্টে আমরা ভাগ করি। রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট অফ ফ্রিডম অফ রিলিজিয়ান, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, তাই তো, আর কি, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। এই কটা রাইটস আছে, তাই তো। এবার বলো তো, নোটস আনো না কেউ, বের করে রাখো, কেন তো এমনি এমনি তো পারবা না, আমার যত তো সন্দেহ আছে, কেন তোমাদেরকে বলতে হবে। আর্টিকেল 14-এ কি বলছে, না, আর্টিকেল 14-এ দুটা কথা বলেছিল, একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর দ্য ল, আর একটা ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর দ্য ল মানে কি, এদিকে এদিকে দেখুন, আমি আপনাদের নোটটা দিচ্ছি পরে, দেখুন তোমার কাছে নোট আনোনি না তুমি, ঠিক আছে। ইকুয়ালিটি বিফোর দ্য ল মানে কি, আইনের সামনে সবাই সমান, ঠিক আছে। এটা এই কনসেপ্টটা কোথা থেকে এসেছে, ইউকে থেকে। কোথা থেকে, ইউকে থেকে। এই যে আইনের চোখে সবাই সমান, এই কথাটা যে বলছে, এর ব্যাপারটা কি জানো,
এটা কিন্তু নেগেটিভ কনসেপ্ট। কেন? এখানে কিন্তু আইন বলতে এমন না ক্রিমিনাল আইনের কথা কিন্তু এখানে পার্টিকুলারলি বলছে না, সব ধরনের আইনের কথা বলছে। এবার তুমি ট্যাক্সের কথা ভাবো, ঠিক আছে? তুমি ট্যাক্সের কথা ভাবো যে ট্যাক্সেশনের ক্ষেত্রে যদি একটাই আইনে সবার কাছ থেকে একই ট্যাক্স নেয়, বাঁচতে পারবে মানুষ? যাদের কাছে ট্যাক্স দেওয়ার ক্ষমতা নাই তারা কি করবে? সেই জন্য যদি আইনের চোখে সবাই সমান, এটা যদি আমরা পুরোপুরি লাগু করে দিই তাহলে কি হবে? এটা কোন ক্ষেত্রে হবে? যে ক্ষেত্রে কোনো ক্রিমিনাল অ্যাক্ট হয়েছে, ধরো কেউ ক্রাইম করেছে, সেক্ষেত্রে সবাইকে আইনের চোখে সমান রেখে ওকে শাস্তি দিতে হবে, তাই তো? কিন্তু তার জন্য কি হয়েছে, আরেকটা জিনিস আছে, ইকুয়াল প্রোটেকশন অফ ল, তাই তো? এটা আমি যখন পড়েছিলাম তখনও বলেছিলাম। ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে কি? ইকুয়াল প্রোটেকশন অফ ল কোথা থেকে এসছে? প্রথমে বলে দিই ইউএসএ থেকে এসছে, ঠিক আছে? ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে কি বলো? হ্যাঁ, সবাইকে ইকুয়ালি প্রোটেকশন দিবে সবাইকে, তাই তো? মানে দেখে বুঝতে পারছো প্রোটেকশন মানে কি, প্রোটেকশন দেওয়া। ইকুয়ালি প্রোটেকশন দিবে সবাইকে। এবার কেমন ভাবে ইকুয়ালি প্রোটেকশন দিবে? যে যেমন তাকে তেমন প্রোটেকশন দিতে হবে। যেমন আমাদের দেশের ট্যাক্স স্ল্যাব কেমন আছে, যে বেশি ইনকাম করে তাকে বেশি ট্যাক্স দিতে হয়, যে ইনকাম করে না বা একটা নির্দিষ্ট লেভেলের নিচে ইনকাম করে তাকে ট্যাক্স দিতে হয় না। তাহলে এটা এটা কি হয় না? তো জিএসটি আলাদা ব্যাপার। আমি তুমি সব কিছুতে মাথা নাড়াচ্ছ কেন? দাঁড়াও, ওটা সবাইকে দিতে হয়। যাই হোক, তাহলে এটা বুঝতে পেরেছো? ইকুয়াল প্রোটেকশন অফ ল বুঝতে পেরেছেন? না বুঝতে পারছেন না? না বুঝতে হলে বলুন, অসুবিধা নেই, পড়তে হবে, নিজে থেকে পড়লে বেশি ভালো হবে। তাহলে 14 নম্বর আমরা বুঝতে পারলাম। 15 নম্বর কি ছিল? হ্যাঁ, এক্সপ্লয়টেশনের ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে প্রহিবিট করতে হবে। মানে ডিসক্রিমিনেশন মানে কি, কেমন করে ডিসক্রিমিনেশন হতে পারে, কি কি? কাস্ট, রিলিজিয়ান, সেক্স, আর কিসে হতে পারে? প্লেস অফ বার্থ, আর কিছু ছিল না? রেস ছিল একটা। হ্যাঁ, এই কটাতে ডিসক্রিমিনেশন করা যাবে না, মানে কাউকে স্পেশাল প্রিভিলেজ দেওয়া যাবে না। তবে দেখো, আমাদের সংবিধানে কিন্তু ইকুইটির ব্যাপার আছে। ইকুইটি আর ইকুয়ালিটির মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? ইকুইটি কি আর ইকুয়ালিটি কি? ইকুয়ালিটি মানে সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া, এটা হচ্ছে ইকুয়ালিটি। আর ইকুইটি মানে কি, যার যেরকম দরকার, মানে কেউ কম আছে তাকে একটু বেশি পুশ করতে হবে উঠানোর জন্য, তাই তো? সেটা কি হচ্ছে? ইকুয়ালিটি, সরি ইকুইটি, ইকুইটি, তাই তো? তো এখানে ইকুইটির একটা ব্যাপার আছে। ইকুইটির ব্যাপার কি আছে দেখো, আমাদের দেশে কি আছে, রিজার্ভেশন আছে। কেন আছে? যারা পিছিয়ে পড়া জাতি আছে তাদেরকে পুশ করার জন্য, তাই তো? তারা যাতে সমানে আসতে পারে, তাহলে তো ঠিকঠাক হবে, তাই তো? তার জন্য রিজার্ভেশন আছে। এবার আর্টিকেল 16 কি বলছে? আর্টিকেল 16 বলছে যেটা সরকারি চাকরি আছে, সরকারি চাকরিতে কি হবে, সবাইকে সমান অধিকার দিতে হবে, কোনোভাবে ডিসক্রিমিনেশন করা যাবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়, যেমন নার্সিংয়ের ক্ষেত্রে মেয়েদেরকে প্রাধান্য দেওয়া হয় তো। তারপরে এখন বর্তমানে আমাদের সরকার কি করেছে, 33% মেয়েদেরকে সংরক্ষণ দিয়েছে। তাছাড়া কি হয়, কাস্ট বেস রিজার্ভেশন আছে, কিন্তু বলা আছে যে 50%-এর বেশি, মন্ডল কমিশন করেছিল যে 50%-এর বেশি কি হবে, রিজার্ভেশন করা যাবে না, ঠিক আছে? 50% যে ক্যাপ করে দিয়েছিল, যে মানে 100টা যদি সিট থাকে তাহলে 50টা সিটই রিজার্ভ করতে পারবে। ওটা ওটা প্যারালাল। জেনারেল ক্যাটাগরির মেয়েরা কমপ্লিট করতে পারবে, ছেলেরা পারবে না, ঠিক আছে? তারপর আর্টিকেল 17 কি বলছে? আনটাচেবিলিটি, তাই তো? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি মানে, আনটাচেবিলিটি মানে কি, অস্পৃশ্যতা, অস্পৃশ্যতা দূরীকরণ, এটা আর্টিকেল 17 বলেছে। আর 18 কি বলেছে? অ্যাবলিশন অফ টাইটেল। টাইটেল কি? মনে করো আগেকার সময় ইংরেজরা বিভিন্ন ধরনের টাইটেল দিত, যেমন রায় বাহাদুর, তারপর রাজা, এই ধরনের বিভিন্ন টাইটেল দিত। এবার এই টাইটেলগুলোর জন্য কি হচ্ছিল, ওরা ওরা নিজেদেরকে প্রিভিলেজ মনে করছিল, বা ওর সঙ্গে যারা মানুষ আছে তারা নিজেদেরকে কি ছোট মনে করতো। তাই জন্য আর্টিকেল 18 কি করেছে, টাইটেলে উঠিয়ে দিয়েছে। ভারত সরকার টাইটেল দেয়, ভারতরত্ন কি, ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ, এগুলো কিন্তু অ্যাওয়ার্ড, এগুলো টাইটেল না। আর হয় একটা ডক্টর, ব্রিগেডিয়ার, এগুলো কিন্তু টাইটেল, ঠিক আছে? যেমন ডক্টর মানে এমনি ডক্টর না, যে প্রফেশনাল ডক্টর না, কিন্তু যে পিএইচডি করে, তাই তো? ওরা ডক্টর লাগায় কিনা সামনে, তো ওটা কিন্তু ওরা প্রফেশনাল জায়গাতেই ইউজ করতে পারে, মানে যেখানে ওই লেকচার দিচ্ছে বা কোনো সেমিনারে, সেখানে ইউজ করতে পারবে। নিজের নামে যে অনেক সময় বাড়িতে লিখে দেয় ডক্টরি নাম ফলকে, এটা আসলে লেখা যায় না,
ঠিক আছে, বা ব্রিগেডিয়ার যে আছে সেও কিন্তু কোথায় পারবে করতে, ওই কিন্তু সেনার ওখানেই পারবে করতে, নর্মাল জীবনে কিন্তু ওই ব্রিগেডিয়ার টাইটেলটা ইউজ করতে পারবে না। ঠিক আছে, আর্টিকেল 14 to 18 হলো রাইট টু ফ্রিডম, সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না? কেন ইম্পর্টেন্ট? রাইট টু ফ্রিডমের 19, 20, 21 এই তিনটাকে কি করা যায় না কোনো সময়, সাসপেন্ড করা যায় না। ঠিক আছে, ইমার্জেন্সির সময় সাসপেন্ড করা যায় না। শুধু 19 নম্বরটা এক্সটার্নাল এমার্জেন্সির ক্ষেত্রে, মানে বাইরের কোনো দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে সেক্ষেত্রে 19 নম্বরটা সাসপেন্ড হয়, বাদ বাকি কোনো ক্ষেত্রে সাসপেন্ড হয় না। ইমার্জেন্সি 3 রকমের হয়, কি কি? একটা হচ্ছে এক্সটার্নাল এমার্জেন্সি, মানে এক্সটার্নাল কি বলে এটাকে, ওয়ারের জন্য এমার্জেন্সি। একটা হচ্ছে ইন্টারনাল কোনো অসুবিধার জন্য, রেভিলিয়ানের জন্য এমার্জেন্সি। একটা হয় ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হয়। তো শুধুমাত্র এক্সটার্নালের জন্যই 19টা বাদ হবে, বাদ বাকি কোনো ক্ষেত্রে 19টা বাদ হবে না। আর 20, 21 তো কোনোভাবেই বাদ হবে না। ঠিক আছে, সাসপেন্ড হবে না। বুঝতে পেরেছো এটা? এবার 19 নম্বরে কি ছিল, 6টা রাইট ছিল, তাই তো? কি কি ছিল? 6টা ফ্রিডম ছিল। একটা যে ফ্রিডম অফ স্পিচ, মানে তুমি তোমার মতো স্পিচ দিতে পারবে, তোমার ফ্রিডম আছে। ফ্রিডম অফ অ্যাসেম্বলি, তাই তো? মানে নিজের মতো তুমি আন্দোলন যেমন হচ্ছে, তুমি শান্তিপূর্ণভাবে অস্ত্র ছাড়া আন্দোলন করতে পারবে। ঠিক আছে, আর কি? অ্যাসোসিয়েশন তৈরি করতে পারবে। 3টা হলো। 4 নম্বর, হ্যাঁ, দেশের যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবে, কিন্তু এখানে আমি বলেছিলাম এর আগে শিডিউল এরিয়া যেগুলো আছে, 6 শিডিউলে যে এরিয়াগুলোকে, মানে হ্যাঁ সেখানে পার্মানেন্ট না, সেখানে ঘুরতে গেলে অনেক সময় পারমিট লাগে, যেমন নর্থ ইস্টের বেশিরভাগ স্টেটে ঘুরতে গেলে কিন্তু পারমিট লাগে অনেক সময়। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছো? আরেকটা হচ্ছে ফ্রিডম টু রিসাইড, মানে কোথাও থাকতে পারো, যেন তুমি ফ্রিডম আছে, ভারতে তুমি কোনো জায়গায় থাকতে পারো, সেক্ষেত্রেও 6 শিডিউল কাজ করছে। 6 শিডিউল মানে কি আমি বলে দিই একটু। আমাদের দেশে 11টা শিডিউল আছে, তার মধ্যে 6 নম্বর শিডিউলে বলা হয়েছে যে বিভিন্ন রাজ্যগুলো যেগুলো হচ্ছে সেন্সিটিভ, সেন্সিটিভ তার সাথে সেন্সিটিভ শুধু না, তার সাথে যেখানে ট্রাইবরা আছে তাদেরকে যাতে রক্ষা করা যায়, ট্রাইবরা যাতে তাদের যাতে উচ্ছেদ না হয়ে যায়, তার জন্য কিন্তু ওই সমস্ত এরিয়াকে কি করে 6 শিডিউলের মধ্যে অ্যাড করা হয়েছে। এখন কিন্তু লাদাখ চাইছে, মানে লাদাখের অনেকে আন্দোলন করেছে এর আগে 6 শিডিউলে অ্যাড হওয়ার জন্য। বুঝতে পেরেছো? যাই হোক, এই 6 শিডিউলের ক্ষেত্রে এটা একটু বন্ধ হবে। বেনিফিট না, ওদের জায়গা তুমি কিনতে পারবে না, প্রথম কথা হচ্ছে ওখানে থাকতে পারবে না, ওরা স্পেশাল একটু প্রিভিলেজ পায় কিছু কিছু, ওখানে একটু অসুবিধা, মানে সব কিছুতে, মানে ওদের অসুবিধা না, মানে বাইরের মানুষের অসুবিধা। আর কি ছিল লাস্টেরটা, যে কোনো তুমি প্রফেশন ইউজ নিতে পারবে, তাই তো? তাই না, প্রফেশন নিতে পারবে যে কোনো। কৌশিক বুঝতে পারছো তো? সত্যি কথা বলো। তাহলে 6টা আমরা ফ্রিডম দেখলাম। আর্টিকেল 19 হলো 20, 20তে কি আছে? কনভিকশন, মানে কেউ ক্রাইম করেছে, ক্রাইমের জন্য প্রোটেকশন দেওয়া। ঠিক আছে, ক্রাইম করার পর, একবার তুমি ফেসেছিলে না, আজকে ফাঁসাবো না কাউকে। যাই হোক, এই যে ক্রাইম হলো, মনে করো কোনো ওই ক্রাইম করেছে, এবার ক্রাইমের জন্য ওকে মনে করো কি করা যাবে না, নো এক্স পোস্ট ফ্যাক্টো ল বলা আছে একটা, দেখো পয়েন্ট বলা আছে না। এটা মানে কি, যে যে সময় ক্রাইম করেছে সেই সময়কার আইনেই তাকে সাজা দেওয়া যাবে, তার পরবর্তী কোনো আইন পাস হয়েছে সেটাতে কিন্তু আগের ক্রাইমটার জন্য সাজা দেওয়া যাবে না। বুঝতে পেরেছো? মনে করো কোনো কেউ একটা ক্রাইম করেছে 2011-তে, 2021-এ কোনো নতুন আইন, নতুন মনে করো আইন এসছে ওই ক্রাইমের জন্য, কিন্তু ওই 21-এর আইনে কিন্তু ওকে দেওয়া যাবে না সাজা, ওই 2011-তে যে আইন এক্সিস্ট করছিল সেখানটাতে সাজা দিতে হবে। এটা কি ছিল? নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। আর এটা কি ছিল? নো ডাবল জিও পার্টি। ডাবল জিও পার্টি মানে কি? হ্যাঁ, একটা অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না। ঠিক আছে, আরেকটা আরেকটা কি ছিল? নো সেলফ ইনক্রিমিনেশন, তাই তো, মানে নিজের জন্য বা নিজের বিরুদ্ধে সাক্ষী দেওয়া যাবে না। বুঝতে পেরেছ? তোমাদের মোবাইলে থাকলে পাঠিয়ে দাও না একটু গ্রুপে, আর আমি পাঠিয়ে দিচ্ছি, তাহলে সবাই দেখতে পাবে। তোমাদের 3 নম্বর না? কই গো?
দাঁড়া আমি সম্পূর্ণ পাঠিয়ে দিচ্ছি, একদম মার্চ সুবিধা হবে। পাঠিয়ে দিলাম আমি, হ্যাঁ দেখো ওটাতে সব আছে, মোবাইলে দেখো এখন আপাতত। বাংলা ইংরেজি দুটোতেই দেওয়া আছে, ভালো মতো বুঝতে পারবে পরে। হ্যাঁ ঝামেলা করো তোমরা। 20 হলো, 21 নম্বর প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি আমরা রাইট টু ফ্রিডম দেখি, রাইট টু ফ্রিডমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 21, তাই তো। পার্সোনাল লিবার্টির কথা বলা হয়েছে। পার্সোনাল লিবার্টি মানে ব্যক্তি স্বাধীনতা, তাই তো, বা ব্যক্তিগত স্বাধীনতা, ঠিকই বলেছো। ব্যক্তিগত স্বাধীনতা কি, যেমন নতুন একটা ব্যক্তি স্বাধীনতা অ্যাড হয়েছে 21-এ, কোর্ট অ্যাড করতে পারে এটা, সুপ্রিম কোর্ট। কি অ্যাড হয়েছে, যে ফুটপাতে হাঁটার অধিকার নতুন অ্যাড হয়েছে। হ্যাঁ, যে তোমার অধিকার আছে, তুমি ফুটপাতে হাঁটতে পারবে, তুমি ভালো হেলথ কেয়ার নেওয়ার তোমার অধিকার আছে, যে তুমি সরকার তোমাকে ভালো হেলথ কেয়ার প্রোভাইড করবে। শিক্ষার অধিকার, তারপরে প্রাইভেসি, রাইট টু প্রাইভেসি, এটাও কিন্তু কি হচ্ছে, কার মধ্যে পড়ছে, 21-এর মধ্যে পড়ছে। এটা বুঝতে পেরেছো? 21 বুঝতে পারোনি? তারপরে দেখো 22 কি বলছে, অ্যারেস্ট, প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। এবার মনে করো ক্রাইম হয়েছে, একটা ক্রাইম হওয়ার পর তো অ্যারেস্ট হয়, ঠিক আছে। হুম, যেটাতে মনে করো এখনো কেস চলছে, সেই ক্ষেত্রে যে অ্যারেস্টটা হয় সেটা দু রকমের হয়। একটা অ্যারেস্ট, একটা হচ্ছে ক্রাইম হয়ে গেল তারপরে অ্যারেস্ট, ঠিক আছে। ওটার ক্ষেত্রে কি হয়, ওটার ক্ষেত্রে ওকে মনে করো অ্যারেস্ট করে, ওটাকে ওকে ওর অধিকার থাকে তিনটে। একটা হচ্ছে ওকে জানাতে হবে যে কোন গ্রাউন্ডে ওকে অ্যারেস্ট করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে ওকে উকিলের জন্য, মানে উকিল নিজের অ্যাডভোকেট ওই নিতে পারবে, সেটার সুযোগ ওকে দিতে হবে। আর কি 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হবে। ম্যাজিস্ট্রেট কোর্ট বলেছিলাম এর আগের দিন যে আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট দুভাগে বিভক্ত, একটা হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট, তাই না। তো সেই ম্যাজিস্ট্রেট কোর্টে যেখানে ক্রিমিনাল প্রসিডিং হয় সেখানে ওকে পেশ করতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে তো সূর্য ডোবার আগে পেশ করতে হয়, ঠিক আছে। বিশেষ ক্ষেত্রে ওটা চেঞ্জ হয়, কিন্তু মেনলি মেয়েদের ক্ষেত্রে সূর্য ডোবার আগে পেশ করতে হয়। এটা হলো। আরেকটা ছিল কি, আরেকটা পয়েন্ট কি ছিল, হ্যাঁ ওটা কি বলছে, ক্রাইম হওয়ার আগে মনে হয় কেউ বলেছে আমি এই ক্রাইমটা কমিট করব, ঠিক আছে, সিরিয়াস অফেন্স করবে কিছু বলেছে, সেক্ষেত্রে কি হয়, তাকে আগেই কি করতে পারে, ডিটেন করতে পারে। তার জন্য একটা ইউএপিএ বলে একটা লও আছে। হুম, না না বলে থাকে সেটাতে তো হবে না, তাহলে কোর্ট আছে তার জন্য তো ফান্ডামেন্টাল রাইটস আছে। কেউ যদি বলে থাকে তারই হয়, কেউ না বলে থাকলে কিছু হয় না, ঠিক আছে। হয়তো উঠিয়ে নিল সরকার, কিন্তু কোর্টের মাধ্যমে সঙ্গে সঙ্গে ছাড়া পেয়ে যাবে। যাই হোক, ওটার জন্য মিনিমাম 3 মাস ওকে আটকে রাখতে পারে, তাই তো। ম্যাক্সিমাম আরও বাড়াতে পারে পরে, পরবর্তীকালে কোনো ট্রাইব্যুনালের মাধ্যমে ওর মানে চেয়ে যে তারপরেও করতে পারে, তার জন্য ওর বাড়তে থাকে ওটা। এটা হলো আর্টিকেল 22। আর কি আছে, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, তার মধ্যে কি কি আছে, 23, আর্টিকেল 23 কি বলছে, আর্টিকেল 23 বলছে হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, তারপরে কি বাউন্ডেড লেবার, তাই তো, বন্ডেড লেবার, এগুলো করা যাবে না। হিউম্যান ট্রাফিকিং মানে মানুষ কেনা বেচা, তাই তো, মানুষ কেনা বেচা, এটা করা যাবে না, সবচেয়ে বাজে জিনিস পৃথিবীর, তাই তো, মানুষ কেনা বেচা, হিউম্যান ট্রাফিকিং। 24 কি বলছে, 14 পর্যন্ত বাচ্চাদের কি করা যাবে না, চাইল্ড লেবারে ইনভলভ করা যাবে না, কোনো ফ্যাক্টরিতে কাজ করানো যাবে না। এটা আগে ছিল ফ্যাক্টরিতে, তারপরে কোনো মাইনে কাজ করানো যাবে না, কিন্তু এখন ওটা ব্যাপক হয়ে গেছে সেটা, মানে কোনো কিছুতেই এখন বাচ্চাদের কাজ করানো যায় না, 14-র নিচে বাচ্চাদের কাজ করানো যায় না। এখানে একটা মিস হয়েছে, আর্টিকেল 21A মানে অ্যামেন্ড হয়েছে, তাই তো। এটা হচ্ছে 6 থেকে 14 বছরের সমস্ত কি হবে, হ্যাঁ 6 থেকে 14 বছরের সব বাচ্চাদের সরকার থেকে দায়িত্ব ফ্রি এডুকেশন দেওয়ার, তাই তো। না না, এনসিএফ এর ব্যাপার না এখানে, এনসিএফ 2005-এ এসছে। এটা 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 2002-এ এসছে না, 2004-এ না, 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মনে হয় না, 2002-এ হবে, দেখো আছে, নোটে আছে।
তারপর তারপর বলো। আর্টিকেল 24 হলো। এবার হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। 25-এ কি বলা আছে? 25, 26, 27, 28 কি কি বলা আছে বলো? 25-এ কি বলা আছে? হ্যাঁ, মানে নিজের রিলিজিয়ন পালন করা, প্রপাগেট করার অধিকার দিচ্ছে। ঠিক আছে, তুমি নিজের মতো নিজের রিলিজিয়ন চুজ করতে পারবে, সেটা পালন করতে পারবে, সেটা প্রপাগেট মানে ছড়াতে পারবে নিজের ইচ্ছা মতো। ঠিক আছে, তবে কাউকে ফোর্স করতে পারবে না। 26 কি বলছে? হ্যাঁ, নিজের রিলিজিয়ন, মনে করো তোমার যেমন আমাদের পূজার অনেক আচার আচরণ হয়, তাই না? তো সেই আচার আচরণগুলো তুমি নিজের মতো করে ম্যানেজ করতে পারবে, তোমাকে সরকার আটকাতে পারবে না তার জন্য। 26 হলো। 27 কি বলছে? মানে ফ্রিডম ফ্রম পেমেন্ট, মানে এই যে অনেকের মানে রিলিজিয়ন প্রপাগেট করায়, ছড়াচ্ছে, তার জন্য কোনো ট্যাক্স দিতে হবে না সরকারকে। ঠিক আছে, সরকার এই রিলিজিয়াস ক্ষেত্রে ট্যাক্স নিতে পারবে না। আর তারপর হ্যাঁ, মানে কোনো সরকারি কোনো এডুকেশন ইনস্টিটিউট আছে, সেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। এটা কি বলছে? 28, তাই তো? তাহলে ফ্রিডম অফ রিলিজিয়ন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন পড়লাম। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। 29 কি বলছে? যারা মাইনরিটিস আছে তাদের স্বার্থ রক্ষা করতে হবে। কেমন মাইনরিটি ছিল? লিঙ্গুইস্টিক মাইনরিটি ছিল। লিঙ্গুইস্টিক মানে ভাষার দিক থেকে যারা মাইনরিটি, মানে যে ভাষাটার মানুষ খুব কম আছে কথা বলে। তাহলে যেমন একটা আছে টুলু, খুব কম মানুষ কথা বলে, সেটা হচ্ছে কি মাইনরিটি ভাষা। তাহলে তার যারা বলছে ভাষাটা, তারা হচ্ছে ভাষা দিক থেকে ভাষাগত মাইনরিটি। ঠিক আছে, আর কি আছে? স্ক্রিপ্ট, তাই না? স্ক্রিপ্ট, যে যে স্ক্রিপ্টে আমরা লিখি, তাই তো, সেই স্ক্রিপ্টটা যদি কোনো খুব কম চলছে এখন, তাই তো, খুব কম মানুষ আছে যে সেই স্ক্রিপ্টটা লিখতে পারে। যেমন অলচিকি একটা স্ক্রিপ্ট আছে, খুব কম মানুষ লিখতে পারে, তো সেটা হচ্ছে তারা কি হয়ে গেল? স্ক্রিপ্টের দিক থেকে মাইনরিটি হয়ে গেল। ঠিক আছে, আরেকটা আছে মাইনরিটি কি? কালচারের দিক থেকে। কালচারের দিক থেকে যারা মাইনরিটি, কালচারের দিক থেকে যারা মাইনরিটি, যেমন কি কালচারের দিক থেকে মাইনরিটি কি আছে? কাদেরকে বলতে পারবো? ট্রাইবালদের, তাই তো, খুব কম সংখ্যক আছে কালচারাল মাইনরিটি, তাই তো। তাহলে তারাও মাইনরিটি, তাদের কি স্বার্থ রক্ষা করতে হবে, 29 বলছে। আর 30 কি বলছে? 30, আর্টিকেল 30, হ্যাঁ, মানে নিজেদের কোনো এডুকেশনাল ইনস্টিটিউট চালাতে পারবে। কারা কারা পারবে? এখানে এখানে দু রকম মাইনরিটিসের কথা বলা হয়েছে। একটা লিঙ্গুইস্টিক মাইনরিটিসের কথা বলা হয়েছে, যারা ভাষার দিক থেকে মাইনরিটি। আর একটা হচ্ছে মানে রিলিজিয়নের দিক থেকে যারা মাইনরিটি, তারা নিজেদের স্কুল চালাতে পারবে, ধর্মীয় স্কুল। তার জন্য তাদেরকে মনে কোনো কিছু বাধা পাবে না তারা। বুঝতে পারলে আর্টিকেল 29, 30 পার্থক্যটা বুঝতে পেরেছো তো? 29-এ কিন্তু 3টা মাইনরিটির কথা বলা হয়েছে, সেখানে কিন্তু রিলিজিয়াস মাইনরিটির কথা বলা নাই। 30-তে যে বলা আছে সেখানে বলা আছে, একটা হচ্ছে লিঙ্গুইস্টিক। লিঙ্গুইস্টিক তার মানে দুটাতেই আছে, তাই তো? 29-এও আছে, 30-তেও আছে। এটা বুঝতে পেরেছো? দেখো, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, এটাকে ডক্টর বি.আর. আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন বলেছিল। কেন? এই যে এত যে পড়লা, এত কিছু পড়লা, তাই তো, এগুলোর কোনো কাজেই লাগতো না যদি আর্টিকেল 32 না থাকতো। আর্টিকেল 32 কি বলে? বলে যে এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো জাস্টিকেবল। জাস্টিকেবল মানে এটা নিয়ে তোমার যদি বিঘ্নিত হয়, তুমি কোর্টে যেতে পারবে। কোন কোর্টে যেতে পারবে? আর্টিকেল 32 বলছে যে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারবে। ঠিক আছে, আর আর্টিকেল 226 আছে, যেটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে না, কিন্তু এই আর্টিকেলটা বলছে তুমি হাইকোর্টেও যেতে পারবে। এটাও সংবিধানেরই আর্টিকেল, হাইকোর্টে। ঠিক আছে, হাইকোর্ট মানে অনেকগুলো আমাদের হাইকোর্ট আছে, তাই তো। আমাদের জন্য আমরা কোন হাইকোর্টে যাব? কলকাতা হাইকোর্টে যাব। সেরকম যে রাজ্যে যে হাইকোর্ট আছে তারা সেই রাজ্যে যাবে, বা তুমি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারো ফান্ডামেন্টাল রাইটস বিঘ্নিত হলে। ঠিক আছে, এবার এই আর্টিকেল 32 কয়েকটা অধিকার দিয়েছে। রিট যেটাকে বলছি আমরা, যে কি করতে পারে? রিট বা লেখ প্রকাশ করতে পারে সুপ্রিম কোর্ট কারোর বিরুদ্ধে, মানে আদেশ দিতে পারে। ধরো বিভিন্ন ধরনের আদেশ আছে, একটা নাম হচ্ছে হেবাস কর্পাস। ঠিক আছে, নামগুলো এরকম ল্যাটিন নাম তো একটু আলাদা ধরনের।
হেবাস কর্পাস কি বলছে, টু হ্যাভ দ্য বডি, মানে কি কেউ ধরো এটা পাবলিকও হতে পারে বা কোনো প্রাইভেট হিসেবে হতে পারে, কোনো কোনো পাবলিক মানে কি সরকারি কোনো অফিস বা সরকারি কেউ কোনো একটা মানুষকে আটকে রেখেছে, থানাতে আটকে রেখেছে, ধরো কথার কথা বলছি, থানাতে আটকে রেখেছে আনলফুলি, ঠিক আছে, ছাড়ছে না ওকে অনেক দিন ধরে, তাহলে বা কোনো, এটা কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ, কোনো প্রাইভেট বডিও আটকে রেখেছে কাউকে, সেক্ষেত্রে কি হচ্ছে, যদি ওর উকিল কোর্টে যায় তখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কি করবে, রিট জারি করবে, কি রিট, হেবাস কর্পাসের রিট জারি করবে, যেখানে বলবে যে যাকে তুমি ধরে রেখেছো তাকে আমার সামনে পেশ করো, ঠিক আছে। তারপরে কি, ম্যান্ডামাস, ম্যান্ডামাস মানে কমান্ড দেয়, কাকে কমান্ড দেয়, কোনো ওর নিচের কোনো কোর্টকে, সুপ্রিম কোর্ট যদি থাকে তার নিচের কোর্টকে, হাইকোর্ট তাকে কমান্ড দেবে, বা সাবঅর্ডিনেট কোর্ট কোনো আছে, আর যদি হাইকোর্ট থাকে তার ডিস্ট্রিক্ট কোর্টগুলোকে কমান্ড দিবে, কি কি কমান্ড দিবে, টু পারফর্ম ডিউটিস, মানে তোমার যেটা কাজ সেটা পারফর্ম করো ঠিক মতো, তোমার বাউন্ডারি বাইরে তুমি যাবে না, ওটা কখন বলবে, এটা প্রহিবিশনে বলবে, এটা কি বলবে, তোমার কাজ ঠিক মতো করো, ম্যান্ডামাস মানে, ঠিক আছে, সরকারি কর্মচারীদের বলছে ম্যান্ডামাস, না দাঁড়াও এটা ভুল হয়েছে একটু, ম্যান্ডামাস হচ্ছে সরকারি কর্মচারীদের বলে, শুধুমাত্র সরকারি কর্মচারীদের, কি বলে, কেউ মনে করে ঠিক মতো কাজ করছে না, ঠিক আছে, কোনো সরকারি কর্মচারী, এবার যে কাজটা করছে না তার জন্য হয়তো কারোর ফান্ডামেন্টাল রাইটস বিঘ্নিত হচ্ছে ওর কাজ না করার জন্য, তার জন্য কোর্ট বলতে পারে তুমি তোমার ডিউটিটা পারফর্ম করো ঠিকঠাক, এটা হচ্ছে ম্যান্ডামাস, মানে উই কমান্ড, কমান্ড দিচ্ছে কোনো সরকারি অফিসকে। তারপরে কি হবে, প্রহিবিশন, প্রহিবিশন মানে ফরবিড, ফরবিড মানে কি, এমনি ফরবিড মানে হচ্ছে আটকানো কাউকে, ঠিক আছে, এটা দেয় কোনো লোয়ার কোর্টকে, ঠিক আছে, যেমন সুপ্রিম কোর্ট থাকলে হাইকোর্টকে দিবে বা সাবঅর্ডিনেট কোর্টকে দিবে, হাইকোর্ট থাকলে বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টকে দিবে, তাদের সাবঅর্ডিনেট কোর্টকে দিবে, তাই তো। কি বলছে, টু স্টপ লোয়ার কোর্ট ফ্রম এক্সিডিং জুরিডিকশন, মানে ওর এখতিয়ারের বাইরে যাতে কাজ না করে লোয়ার কোর্টকে, তাদের হায়ার কোর্ট বলতে পারে প্রহিবিশনের মাধ্যমে, বুঝলা ব্যাপারটা, কি বললাম, যে তার যে এখতিয়ার, মনে করো তার ফাঁসি দেওয়ার অধিকার নাই, সে ফাঁসি দিয়ে দিচ্ছে কাউকে, সেটা করতে পারবে না, বুঝতে পেরেছ, এখতিয়ারের বাইরে যাতে কাজ না করে। তারপরে সার্টিওরারি, সার্টিওরারি মানে কি, টু বি সার্টিফাইড, মানে কি করে দেবে, মনে করো কোনো একটা লোয়ার কোর্ট, যেমন আগে বললাম জুডিশিয়াল কোয়াসি জুডিশিয়াল বডির ক্ষেত্রেই হয় এটা, জুডিশিয়াল বডি মানে কোর্ট, ঠিক আছে, তাহলে হায়ার কোর্ট কি করে, লোয়ার কোর্টের কোনো অর্ডারকে বন্ধ, কোয়াশ করে দেবে, কোয়াশ করে মানে বাতিল করে দিতে পারবে, ঠিক আছে। আর কি, কুও ওয়ারেন্টো, কুও ওয়ারেন্টো মানে বাই হোয়াট অথরিটি, কোন অথরিটিতে, এটা কি বলছে, যে ইনকোয়ারি লিগালিটি অফ পাবলিক অফিস ক্লেম, মানে মনে করো কেউ কোনো সরকারি অফিসে বসে আছে কোনো পদে, এবার একজন আছে যে বলছে আমি সেটার জন্য যোগ্য, কিন্তু অন্যজন ভুল করে বসে আছে বা ভুল মানে জোর জবরদস্তি বসে আছে, তার জন্য কি করবে, ওই তাকে সুপ্রিম কোর্ট অর্ডার দিবে যে তুমি তোমার কি অধিকারে বসে আছো সেটা তুমি কাগজপত্র দেখাও, ঠিক আছে, এবার সে যদি দেখাতে পারে সে থাকবে, সে যদি না দেখাতে পারে সুপ্রিম কোর্ট তাকে সরিয়ে দিবে, যে যোগ্য ব্যক্তি তাকে বসিয়ে দিবে, বুঝতে পেরেছ, এটা হচ্ছে কো ওয়ারেন্টো। তাহলে আমরা 32 পর্যন্ত দেখলাম, তাই তো, 33-এ কি বলা আছে, 33-তে, হ্যাঁ 33-এ বলা হচ্ছে যে আর্ম ফোর্সেস আছে যারা, মানে সৈন্য যারা বা পুলিশ, তাদের কিন্তু সব ফান্ডামেন্টাল রাইটস থাকে না, ঠিক আছে, যখন তারা সার্ভিসে থাকে তখন সব ফান্ডামেন্টাল রাইটস থাকে না, এমনকি সার্ভিসের পরেও অনেকগুলো বাতিল থাকে, ঠিক আছে, এটার কারণ আছে, এগুলো হচ্ছে মানে রিজন, সিকিউরিটি রিজনের জন্য থাকে না। 34 কি বলছে, মার্শাল ল, মানে মার্শাল ল মানে আমি বলে দিচ্ছি, মনে করো কোনো জায়গায় ইসে হয়েছে, বিদ্রোহ হয়েছে দেশের কোনো একটা পার্টি, সেখানে কি হয়, সৈন্যদের আইন চলে, ঠিক আছে, সৈন্য শাসন চলে সেই পার্টিকুলার জায়গায়, সেটাকে মার্শাল ল বলে, সেখানে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু চলে না, ঠিক আছে। আর কি, হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে 35 কি বলছে, শুধুমাত্র পার্লামেন্ট, পার্লামেন্ট মানে আমাদের যে সংসদ আছে দিল্লিতে, লোকসভা রাজ্যসভা, এরাই শুধু আইন পাস করতে পারবে, পার্লামেন্ট এই ফান্ডামেন্টাল রাইটসকে নতুন অ্যাড করার জন্য বা বাতিল করার জন্য, ঠিক আছে, তারা পারবে, যেমন একটা ফান্ডামেন্টাল রাইটস বাতিল হয়েছে, কত নম্বর
31 নম্বর, এখানে 31 নম্বর আমরা দেখলাম না, দেখো 30 এর পর ডাইরেক্ট 32 দিলাম। 31 ছিল কি, রাইট টু প্রপার্টি, তাই তো, যেটা হচ্ছে বাতিল করে দিয়েছে, এটা এখন লিগাল রাইট হয়ে গেছে 300 এতে, আর্টিকেল 300 এতে এটা কি হয়ে গেছে, লিগাল রাইট। ঠিক আছে, প্রপার্টির যে মানে রাইট টু প্রপার্টি এখন মানে তুমি এটা লিগাল যে তুমি প্রপার্টি রাখতে পারো, তাহলে তোমার ফান্ডামেন্টাল রাইটস না যে তোমার প্রপার্টি থাকতেই হবে তোমার। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার ছোট করে আমরা ইসেটা বুঝে নিই একটু, ওই কোনটা ইসে দেখবে, জুডিশিয়াল বডিটা দেখবে এখন। দেখো আমাদের ইউনিয়ন গভর্নমেন্ট যেটা আছে, কেন্দ্র সরকার, সেমভাবে আমরা একসঙ্গে রাজ্য সরকার বুঝবো। ঠিক আছে, কেন্দ্র সরকারে কে থাকে সবচেয়ে উপরে, প্রেসিডেন্ট থাকে, তাই তো। আমাদের পার্লামেন্টের হেড, পার্লামেন্টের 3টা পার্ট, কটা পার্ট, 3টা, কি কি, একটা লোকসভা, একটা রাজ্যসভা, আর একটাকে প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্ট সবচেয়ে উপরে, কেন প্রেসিডেন্টের সয়ে সব আইন পাস হয়। ঠিক আছে, চালাচ্ছে কে, প্রধানমন্ত্রী, কিন্তু নাম থাকছে কার, প্রেসিডেন্টের। ঠিক আছে, এবার প্রেসিডেন্টকে কে সাহায্য করে দেশ চালানোর জন্য, প্রাইম মিনিস্টার হেডেড বাই, মানে সরি, ক্যাবিনেট হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার, তাই তো। এদেরকে এক্সিকিউটিভ বলছি আমরা। ঠিক আছে, যারা আমাদের মন্ত্রীগুলো যারা আছে তারা হচ্ছে এক্সিকিউটিভ। তারা কিসেরই পার্ট, লেজিসলেটিভের পার্ট, মানে লোকসভা রাজ্যসভার পার্ট। ঠিক আছে, এটা কিন্তু সব দেশে হয় না, যেমন আমেরিকাতে লেজিসলেটিভ আলাদাই হয়, আবার এক্সিকিউটিভ আলাদা হয়। ঠিক আছে, যারা ভোটে জিতে তারাই যে ইসে হবে ওখানে ক্যাবিনেটের মন্ত্রী হবে তা কিন্তু না, কেউ র্যান্ডম কোনো ব্যক্তি যে আমেরিকার বাসিন্দা তাকেও মন্ত্রী করে দিতে পারে। ঠিক আছে, তো আমরা জানি লোকসভা কি, লোকসভাতে ইলেক্ট হয় মেম্বার, তাই না, বিভিন্ন জায়গায় লোকসভা কেন্দ্র থেকে মেম্বার ইলেক্ট হয়, কটা আছে, 543টা সিট আছে, সেখানে ইলেক্ট হয়। আর রাজ্যসভায় কি, রাজ্যসভাকে আপার হাউস বলে, এখানে কি বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্ব করে সবাই। এখানে কি রাজ্য থেকে যারা এমএলএ আছে, রাজ্যের বিধানসভার যারা এমএলএ, তারা কি করে, তারা কি করে, তারা হচ্ছে ভোটের মাধ্যমে এই রাজ্যসভাতে প্রতিনিধি পাঠায়, তারাও কিন্তু এমপি, কিন্তু তাদেরকে ডাইরেক্ট ইলেকশনে জিততে হয় না কিন্তু। তাছাড়া রাষ্ট্রপতির হাতে কিছু সিট থাকে, 12টা সিট থাকে, হ্যাঁ, আর 2টা লোকসভায় সিট থাকে যা রাষ্ট্রপতি নিজে থেকে নির্বাচন করতে পারে। ঠিক আছে, আর একটা থাকে কি, অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল কি, আমাদের দেশের সবচেয়ে বড় ল অফিসার, তাকে অ্যাটর্নি জেনারেল বলবে। এর কাজ কি, যেমন মানুষের উকিল থাকে, মানুষ বিভিন্ন কেসের জন্য উকিল উকিল থাকে না, ওরকম হচ্ছে সরকারের উকিল। ঠিক আছে, এটাকে অ্যাটর্নি জেনারেল বলে। সেম আমাদের স্ট্রাকচার কিন্তু আমাদের কি থাকে, রাজ্যতেও থাকে। রাজ্যতেও এই প্রেসিডেন্টের জায়গায় কে থাকে, গভর্নর থাকে, পিএম এর জায়গায় কে থাকে, সিএম থাকে। এখানে যে রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, লোকসভা রাজ্যসভা দেখতে পাচ্ছি, সেখানে বিধানসভা, বিধান পরিষদ থাকে। এবার বিধান পরিষদ তো আমরা শুনিনি কোনোদিন, কেন শুনিনি, কারণ আমাদের রাজ্যে নাই, মানে থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নাই, থাকতেও পারে না থাকতেও পারে। 6টা রাজ্যে আছে, কি কি, কোন কোন রাজ্যে আছে, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, কটা হলো, 5টা হলো, আর একটা বিহার, মনে হয় বিহার, হ্যাঁ। তো 6টা রাজ্যে বিধান পরিষদ আছে। বিধান পরিষদেও কি নিজে থেকে মেম্বার পাঠানো যায়, মানে যে পার্টি আছে সেই পার্টি, বা যে পার্টির যেমন মনে করো ইসে আছে, সিট আছে, সেই অনুযায়ী তারা মেম্বার পাঠাতে পারে বিধান পরিষদে। খুব একটা গুরুত্বপূর্ণ না এখানে, বিধানসভা এই রাজ্যসভা কিন্তু গুরুত্বপূর্ণ ইউনিয়নের ক্ষেত্রে, কিন্তু স্টেটের ক্ষেত্রে বিধানসভাতে যদি কোনো আইন পাস না হয়, সেটা হচ্ছে 20 দিন থাকে, তারপর অটোমেটিক পাস হয়ে যায়। ঠিক আছে, যেমন এখানে অ্যাটর্নি জেনারেল ছিল ইউনিয়ন গভর্নমেন্টের ক্ষেত্রে, এখানে কি থাকে, অ্যাডভোকেট জেনারেল থাকে। ঠিক আছে, স্টেটের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল কিন্তু কি করে, স্টেটের হয়ে কেস লড়ে। সবার কি সে ঘুম পেয়ে গেল নাকি, এটাই সবচেয়ে সহজ, এটা তো নাম্বার উঠে, সত্যি ইতিহাস পড়ে মনে রাখতে পারবো না, এটা মনে রাখা যায়। হুম, এটা মানে কি, এটা একটা স্ট্রাকচার আছে, ইতিহাসের তো ওরকম গল্পের মতো না, যত পড়বা তত মনে থাকবে, দিয়ে স্ট্রাকচার আছে, এমনি মনে থাকা যায়, যদি একটু পড়ো ঠিক মতো মনে রাখা যায়। দেখো, জুডিশিয়াল পিরামিড মানে আমাদের দেশের কোর্ট কি কি আছে। ঠিক আছে, সবচেয়ে উঁচুতে কি আছে, সুপ্রিম কোর্ট, যেটা গোটা ভারতের মধ্যে ওর অধিকার আছে, তাই তো, সব জায়গায় ওই কেস করতে পারবে। তারপর কি আছে, সুপ্রিম কোর্টে দেখো এখানে ভুল দেওয়া আছে, এখানে হচ্ছে 37+1 হবে, হ্যাঁ,
37+1 মানে 38টা জাজ থাকে, তার মধ্যে একটা সিজিআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এখন কি আছে সূর্যকান্ত, তাই তো। সুপ্রিম কোর্ট যেমন আছে তেমন বিভিন্ন রাজ্যের কি হাইকোর্ট থাকে। কটা হাইকোর্ট আছে? 25টা হাইকোর্ট আছে, ঠিক আছে। এবার এমন না যে একটা রাজ্যের একটাই হাইকোর্ট, এরকম ব্যাপার না, একটা হাইকোর্টে দুটা রাজ্যও চলে। যেমন হচ্ছে চণ্ডীগড় হাইকোর্ট হরিয়ানারও হাইকোর্ট, আবার রাজস্থান বলছি, পাঞ্জাবেরও হাইকোর্ট। তাছাড়া কাশ্মীরের যে শ্রীনগরের যে হাইকোর্ট আছে সে হচ্ছে লাদাখেরও চলছে, আবার কাশ্মীরেরও হচ্ছে। যদিও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল, একটাই কেন্দ্রশাসিত অঞ্চল আছে যার নিজস্ব হাইকোর্ট আছে, দিল্লি, ঠিক আছে। দিল্লির শুধু নিজস্ব হাইকোর্ট আছে, দিল্লি হাইকোর্ট, বুঝতে পেরেছো। এবার হাইকোর্টের নিচে কি থাকে? ডিস্ট্রিক্ট কোর্ট থাকে। ডিস্ট্রিক্ট কোর্টে কে থাকে? ডিস্ট্রিক্ট জাজ, ঠিক আছে। ডিস্ট্রিক্ট জাজের পাওয়ার কিন্তু খুব ভালো, মানে প্রচুর পাওয়ার থাকে। ডিস্ট্রিক্ট জাজ একটা হচ্ছে যেমন একটা ডিএম যেগুলো ওই পাওয়ার থাকে, একটা ডিস্ট্রিক্ট জাজেরও সেম পাওয়ার থাকে। ডিস্ট্রিক্ট জাজ কোর্ট যেটা আছে সেটা দুভাগে ভাগ হয়ে যায় নিচের দিকে। কি কি হয়? একটা হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট, একটা কি ক্রিমিনাল কোর্ট। এবার এবার যখন একদম ডিস্ট্রিক্ট লেভেলে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু কি হয়, দুটাই কিন্তু ডিস্ট্রিক্ট জাজই দেখে। যখন ওই সাবঅর্ডিনেট কোর্টেরও দেখ, সাবঅর্ডিনেট কোর্ট মানে যেখানে হচ্ছে দেওয়ানি মামলা মানে সিভিল কেস যেগুলো হয়, যেগুলোতে কোনো ক্রাইম হয়নি, মানে দুজনের মধ্যে বিবাদ হয়েছে বা ডিসপিউট আছে, কোনো জায়গা জমি ডিসপিউট বা এরকম কোনো কিছু ডিসপিউট, কোথায় সলভ হয়? সাবঅর্ডিনেট কোর্টে হয়। এরকম হায়ারার্কি আছে সাবঅর্ডিনেট কোর্টে, ছোট থেকে বড় উঠতে হয়, তাই তো। একদম কোথায় যায়? শেষে ডিস্ট্রিক্ট জাজ কোর্টে যায়, সেখান থেকে হাইকোর্টে যায়, সেখান থেকে সুপ্রিম কোর্টে যায়। ক্রিমিনাল কোর্টে কোনো ক্রাইম, তাই তো, ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হয়, তারপরে ওটা কি কোথায় যায়? অ্যাডিশনাল জাজের কাছে যায়, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজের কাছে যায়, তারপরে সুপ্রিম হাইকোর্টে যায়, তারপরে সুপ্রিম কোর্টে যায়, তাই তো। তাছাড়া রেভিনিউ কোর্ট হয়। রেভিনিউ মানে রেভিনিউ কোর্ট একদম আলাদাই হয়। রেভিনিউ কোর্ট কি, মনে করো বিভিন্ন যে ট্যাক্স বা আয় এগুলো সংক্রান্ত যেগুলো ঝামেলা বা ডিসপিউট আছে, সেগুলো কোথায় যায়? রেভিনিউ কোর্টে যায়, সবচেয়ে নিচে। হ্যাঁ, জমি শুধু না, সব ধরনের। এবার জমিটাই মেন, বুঝলা। এবার রেভিনিউ কোর্টের ক্ষেত্রে সবচেয়ে নিচে থাকে তহসিলদার কোর্ট, ঠিক আছে। তারপরে আছে কালেক্টরের কাছে, তারপরে বোর্ড অফ রেভিনিউ হচ্ছে সবচেয়ে অ্যাপেক্স বডি। অ্যাপেক্স বডি যেমন সুপ্রিম কোর্ট হচ্ছে বিভিন্ন কেসের অ্যাপেক্স বডি। হ্যাঁ, সুপ্রিম কোর্ট যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাপেক্স মানে সবচেয়ে উঁচুতে যে আছে। হায়ারার্কিতে কোনো হায়ারার্কি মানে কি, একটার পর একটা উঠে যাওয়া, সেখানে সবচেয়ে উঁচুতে যে থাকে তাকে অ্যাপেক্স বলে। তো এই ক্ষেত্রে অ্যাপেক্সকে বোর্ড অফ রেভিনিউ। যেমন আমাদের কোর্টের বিভিন্ন কোর্টের ক্ষেত্রে অ্যাপেক্সকে সুপ্রিম কোর্ট, সেরকম রেভিনিউ কোর্টের ক্ষেত্রে অ্যাপেক্সকে বোর্ড অফ রেভিনিউ, ঠিক আছে। তাছাড়া কি লোক আদালত হয়। লোক আদালত মানে এটা প্রত্যেকটা সাব ডিভিশনে, মানে মহকুমাতে বা ডিভিশনে ইসেতে বসে, জেলাতে বসে। কেন? কারণ হচ্ছে দেখো, ছোট ছোট যেগুলো কেস, যেমন বাইকের চালান, তাই তো, এই কেসগুলো তো যদি আমরা সব কোর্টে পাঠাই, তো কোর্টের এমনি প্রচুর কেস জমে আছে, তাই তো, তাহলে আরও অসুবিধা হবে, আরও কাজ বাড়বে। তার জন্য লোক আদালত বসানো হয়। এরা যারা রিটায়ার্ড করে যায় চিফ মানে জাজ, তারা এই লোক আদালত থাকে ছোট ছোট মামলা নিষ্পত্তি করার জন্য, ঠিক আছে। তাছাড়া পিআইএল হয়, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এটা কি, উইকার সেকশনদের জন্য যে কোনো মানুষ গিয়ে কোর্টে লিটিগেশন দিতে পারবে। লিটিগেশন মানে কেস করতে পারবে বিভিন্ন, যেমন এই যে পিআইএল হয়েছিল সোনা মঞ্জুকে খাওয়ানোর জন্য দিল্লি হাইকোর্টে, ঠিক আছে। যার জন্য কি হলো, তাকে পরবর্তীকালে পুলিশরা এসে উঠিয়ে নিয়ে চলে গেল, হসপিটালে ভরে দিল কিনা। এটা কেন? দিল্লি কোর্টের অর্ডার ছিল, ঠিক আছে। কারণ পিআইএল দিয়েছিল কোনো একজন, যাতে ওকে ওর যাতে প্রাণ না যায়, এই ধরনের কেউ একজন পিআইএল দিয়েছিল, তার জন্য হয়েছিল, বুঝতে পেরেছ। এবার আমরা একটা জিনিস দেখব, তারপরে তোমাদের ছুটি, সেটা হচ্ছে পঞ্চায়েত রাজ, ঠিক আছে। পঞ্চায়েত ব্যবস্থা কি, দেখো আমাদের পঞ্চায়েতটা ত্রিস্তরীয় ব্যবস্থা। আমাদের কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা একদম শুরু থেকে ছিল না। কবে হয়েছে? প্রথম টেস্ট হয়েছে হচ্ছে নাগাউর জেলায়, রাজস্থানের নাগাউর জেলায় 1959-এ 2রা অক্টোবর পাইলট প্রজেক্ট হিসাবে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছে নাগাউর জেলায়, ঠিক আছে। তারপর কি হয়েছে? 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1992 প্রথম হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা গোটা দেশে চালু করে। 3টা স্তরের পঞ্চায়েত ব্যবস্থা থাকে। কি কি? একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, একদম নিচু লেভেলে, যেমন কি জানো মিউনিসিপ্যালিটিতে ওয়ার্ড হয়, সেরকম গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন প্রতিনিধি
চুজ হয় ভোটের মাধ্যমে, তারপর যে হেড হয়, কাউকে একটা হেড করা হয়, সে হচ্ছে পঞ্চায়েত প্রধান হয়, তাই তো? এই গ্রাম পঞ্চায়েতে কি গ্রাম সভা ডাকা হয়, ঠিক আছে? গ্রাম সভা জিনিসটা কি? হ্যাঁ, গ্রাম সভা মানে যারা হচ্ছে ভোট দিতে পারে তাদেরকে নিয়ে একটা সভা, তাই তো? এবার দেখবা যারা পঞ্চায়েতে ভোট দেয় তাদেরকে 3টা ভোট দিতে একসঙ্গে দিতে হয় না? আর কাদের ভোট দেবে? পঞ্চায়েত সমিতির, এটা ব্লক লেভেলে, তাই না? পঞ্চায়েত সমিতির হেড কে থাকে? সভাপতি থাকে। তারপরে জেলা পরিষদ, এটা কি ডিস্ট্রিক্ট লেভেলে থাকে, এর কি সভাধিপতি থাকে যে হেড, তাই তো? এখানকার এদেরকে সবাইকে আমাদেরকে ভোট দিতে হয়, মানে প্রতিনিধি পাঠানোর জন্য। তাহলে এদের কাজ কি? মেনলি এদের কাজ হচ্ছে গ্রাম পঞ্চায়েত আর জেলা পরিষদের মধ্যে কি করা? ব্রিজ স্থাপন করা, মানে কানেক্ট করানো। আর জেলা পরিষদের কাজ কি? বিভিন্ন প্রজেক্ট, তাই তো, টাকা পয়সা এগুলো ডিস্ট্রিবিউট করা বিভিন্ন পঞ্চায়েত সমিতির মধ্যে, গ্রাম পঞ্চায়েতের মধ্যে, ঠিক আছে? তো 3টা স্তর আছে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা। সেরকম আমাদের মিউনিসিপ্যালিটি ব্যবস্থা কিন্তু স্তর নাই কোনো, একটাই স্তর, ওয়ার্ড হয়, তাই তো? বিভিন্ন ওয়ার্ড হয়, ওয়ার্ডের যে মানে সব ওয়ার্ড মিলে কাউন্সিলর হয়, একজন কাউন্সিলর কি হয়ে যায়? চেয়ারম্যান হয়। সেক্ষেত্রে দেখো 3 রকমের মিউনিসিপ্যালিটি হয়। একটা কি? নগর পঞ্চায়েত। নগর পঞ্চায়েত মানে যে সমস্ত এরিয়া গ্রাম, ঠিক আছে, গ্রাম থেকে শহর হচ্ছে আস্তে আস্তে মফস্বল, সেই সমস্ত এরিয়া কি হয়? নগর পঞ্চায়েত হয়, ঠিক আছে? ওখানে কি থাকে? ওখানে একই ব্যবস্থা থাকে কিন্তু একটু ছোট আকারে থাকে, ট্যাক্সও কম থাকে সেখানে, ঠিক আছে? আর একটা কি হয়? মিউনিসিপাল কাউন্সিল বা মিউনিসিপ্যালিটি যেটা বলি, যেমন মালদাতে আছে বা ওল্ড মালদাতে আছে, তাই তো? এই মিউনিসিপ্যালিটি কি হয়? ছোট আরবান এরিয়া যেটা আছে সেটা হচ্ছে কি মিউনিসিপ্যালিটি। এর হেড কে থাকে? চেয়ারম্যান থাকে, তাই তো? কম ওয়ার্ড থাকে। তারপরে কি হয়? মিউনিসিপাল কর্পোরেশন। বড় বড় যেগুলো আরবান এরিয়া আছে, বড় বড় শহরে, যেমন মুম্বাই বিএমসি, বোম্বে কর্পোরেশন, তাই তো? কলকাতার কর্পোরেশন, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, বা শিলিগুড়িতে আছে আমাদের দেশে, আমাদের রাজ্যে, তাই তো? এই কর্পোরেশনের হেড কে হয়? মেয়র হয়। এখানেও কিন্তু ওয়ার্ড থাকে, হেড কে হয়? মেয়র, তাই তো? মেয়র হয়। বুঝতে পেরেছ? আজকে এটুকুই, ঠিক আছে? বন্ধ করে দাও। বন্ধ করে দাও।